গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষের পথে আর ২-৩ দিনের মধ্যে চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেই পর্বে প্রবেশের জন্য ৪টি শর্ত রেখেছে দখলদার ইসরায়েল। যদি এই ৪ শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে চুক্তির প্রস্তাবিত দ্বিতীয় পর্যায় শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কোহেন। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কোহেন বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ৪টি শর্ত রয়েছে। প্রথম শর্ত ৭ অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলিকে গাজায় বন্দী করা হয়েছিল তাদের সবাইকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। দ্বিতীয় শর্ত, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। তৃতীয় শর্ত, গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং চতুর্থ শর্ত, পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও তার মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা। উক্ত দিন হামাসের হামলায় ১২০০ জন নিহত হন। সেই সঙ্গে ২৫১ জনকে জিম্মি হিসেবে নিজেদের হেফাজতে নিয়ে যায় হামাস। বস্তুত ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর এর আগে কখনো ইসরায়েলে এত বড় আকারের হামলার ঘটনা ঘটেনি। অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় ১৫ মাস ধরে অভিযান চলার পর যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় ইসরায়েল। গাজায় সংঘাত থামাতে ২০২৪ সালের ২৩ জুন একটি ৩ স্তরের যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯ জানুয়ারি থেকে মূলত সেই চুক্তিটিরই বাস্তবায়ন শুরু হয়। এই চুক্তির প্রথম পর্বের মেয়াদ ছিল ৬ সপ্তাহ। চুক্তি অনুযায়ী এ পর্বে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। যেসব জিম্মিদের মুক্তি দেয়া হবে এই পর্বে তাদের মধ্যে বয়স্ক এবং নারীরা প্রাধান্য পাবেন। এর বিনিময়ে গাজার জনবসতিপূর্ণ সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে শতাধিককে মুক্তি দেবে এবং এ ৬ সপ্তাহের প্রতিদিন গাজায় প্রবেশ করবে ত্রাণ পণ্যবাহী ৬০০টি ট্রাক। দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে গাজায় সংঘাত শেষ হবার কথা। চুক্তির শর্ত অনুসারে এ পর্যায়ে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং বিনিময়ে বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ১০০০ জনকে মুক্তি দেবে ইসরায়েল এবং উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হবে। আর তৃতীয় পর্যায়ে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের কাজ শুরু হবে। তবে চুক্তিতে এও উল্লেখ ছিল যে যতদিন দ্বিতীয় পর্যায় শুরু না হয় ততদিন প্রথম পর্যায় অব্যাহত থাকবে। যুদ্ধবিধ্বস্ত গাজা এখন একটি ধ্বংসস্তূপ। তবে জানলে অবাক হবেন, অনেক আগেই লেখা হয়ে যাওয়ার কথা ছিল গাজার ভবিষ্যৎ। আমি আপনাকে যে প্রস্তাব দিচ্ছি, আগামী ৫০ বছরে আর এমন একজন ইসরায়েলি নেতাকেও আপনি খুঁজে পাবেন না যিনি আপনাকে এই প্রস্তাব দেবেন। সই করুন এবং ইতিহাস পাল্টে দিন। ২০০৮ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এভাবেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা চূড়ান্ত করা নিয়ে একটি চুক্তিতে সই করার অনুরোধ জানিয়েছিলেন। ওলমার্টের বিশ্বাস ছিল ওই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে। চুক্তিটি ছিল মূলত একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, যা এখন অসম্ভব বলেই মনে হচ্ছে। যদি সে সময় সব পক্ষ ওই চুক্তি মেনে নিত এবং চুক্তি বাস্তবায়ন হতো, তবে আজ অধিকৃত পশ্চিম তীরের ৯৪% বেশি ভূমি এবং গাজা উপত্যকা নিয়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হতো। ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সীমা ভাগ করে ওলমার্ট যে মানচিত্র প্রস্তুত করেছিলেন, এখন সেটিকে একরকম অলীক কল্পনা বলেই মনে হচ্ছে। পরবর্তী সময়ে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টের ওই মানচিত্র নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এর আগে কখনোই গণমাধ্যমে ওই মানচিত্র প্রকাশ পায়নি। তথ্যচিত্র নির্মাতা নর্মা পার্সি সম্প্রতি ইন ইসরায়েল অ্যান্ড দ্য প্যালেস্টাইনিয়ানস দ্য রোড টু 7 অক্টোবর নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। ওই তথ্যচিত্রে ওলমার্ট ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর জেরুজালেমে এক বৈঠকে মাহমুদ আব্বাসের সামনে উপস্থাপন করেন। এতদিন পর সেই মানচিত্রটি তিনি প্রকাশ্যে আনলেন। ওলমার্ট তথ্যচিত্র নির্মাতাকে বলেন, এই প্রথম আমি গণমাধ্যমে এই মানচিত্র দেখাচ্ছি। ওই মানচিত্রে ওলমার্ট পশ্চিম তীরের কতটুকু অংশ ইসরায়েলের দখলে যাবে তার বিস্তারিত উল্লেখ করেছিলেন, যা ছিল পশ্চিম তীরের মাত্র ৪.৯%। সেই অংশের মধ্যে সেখানে
ইহুদি বসতির একটি বড় অংশ অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল ফিলিস্তিনি বিরোধ নিষ্পত্তিতে 1990-এর দশকের শেষ দিকে অনেকটা তেমন একটি প্রস্তাবই দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকার সীমানা ধরে ইসরায়েলি ভূখণ্ডের জন্য সমপরিমাণ ভূমির যে দাবি এতদিন ধরে করে আসছিল তা থেকে সরে আসতে রাজি ছিল বলেও জানান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট। চুক্তিতে ফিলিস্তিনের দুটি ভূখণ্ডকে একটি সুড়ঙ্গ সড়ক বা মহাসড়ক দিয়ে সংযুক্ত করার কথাও বলা ছিল। অতীতেও এ বিষয়ে আলোচনা হয়েছিল। ওলমার্টের ওই প্রস্তাবের জবাবে মাহমুদ আব্বাস কি বলেছিলেন সেটাও বলেছেন ওলমার্ট। তিনি বলেন, আব্বাস আমাকে বলেছিলেন, প্রধানমন্ত্রী, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার ওলমার্টের পরিকল্পনায় বিরোধের কেন্দ্রে থাকা জেরুজালেমের ভাগ কিভাবে হবে সেটা নিয়েও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা ছিল। সেখানে বলা ছিল উভয় পক্ষ নিজেদের রাজধানী হিসেবে জেরুজালেমের একটি অংশ দাবি করতে পারবে, আর জেরুজালেমের পবিত্র ভূমি, যার মধ্যে ওল্ড সিটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকা এবং তার আশপাশের এলাকার প্রশাসনিক দায়িত্ব একটি ট্রাস্টি কমিটির হাতে থাকবে। ইসরায়েল, ফিলিস্তিনি, সৌদি আরব, জর্ডান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওই ট্রাস্টি কমিটিতে থাকবেন। ওই মানচিত্র বাস্তবায়ন হলে ইহুদি বসতি স্থাপনকারীদের উপর বড় ধরনের প্রভাব পড়ত। পশ্চিম তীর ও জর্ডান ভ্যালি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু ইহুদি বসতি সরিয়ে ফেলতে হতো। এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন এমনটা করেছিলেন। তিনি 2005 সালে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারীকে গাজা থেকে জোর করে সরিয়ে এনেছিলেন। ইসরায়েলি ডানপন্থীরা একে ইহুদি জাতির উপর আঘাত বলে বিবেচনা করেছিল। পশ্চিম তীরের বেশিরভাগ ভূমি থেকে ইহুদি বসতি সরিয়ে নেওয়া ওই ঘটনার থেকে অনেক বেশি চ্যালেঞ্জের হতো, কারণ সেখান থেকে লাখো ইহুদিকে সরিয়ে আনতে হতো। ফলে সেখানে নৃশংসতা ছড়িয়ে পড়ার সত্যিকারের ঝুঁকি ছিল, যদিও ইসরায়েল সরকারকে কখনোই এই পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। A gold card. You have a green card. This is a gold card. We're going to be putting a price on that card of about $5 million, and that's going to give you green card privileges plus. It's going to be a route to. অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়মে ডলারের বিনিময়ে বিক্রি হবে মার্কিন নাগরিকত্ব। কিন্তু মার্কিন নাগরিকত্ব পেতে যেই অর্থ ব্যয় করতে হবে তার রীতিমতো চোখ কপালে তোলার মতো। জানা গেছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $5 মিলিয়ন বিনিময়ে একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্ডটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 6.5 কোটি টাকারও বেশি। এই গোল্ড কার্ড দিয়েই পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সময় 25 ফেব্রুয়ারি মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে EB-5 ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে গোল্ড কার্ড চালু করা হবে। ট্রাম্প নিজেই জানান, এই নতুন গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন, যা গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। তারা এখানে এসে আরো ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন ও কর দেবেন। আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন এই প্রোগ্রামের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। রুশ ধনকুবেররা তথা অলিগার্করা এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, সম্ভবত হ্যাঁ, আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ। মঙ্গলবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্পের পাশে ছিলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। লুটনিক বলেন, নতুন নিয়মে আবেদনকারীদের অবশ্যই সূক্ষ্ম যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে তারা ভালো নাগরিক। উল্লেখ্য, EB-5 ইমিগ্রান্ট ইনভেস্টর প্রোগ্রামটি 1990 সালে কংগ্রেস অনুমোদন করে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল। EB-5 প্রকল্পের মাধ্যমে একজন ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে $1.5 মিলিয়ন বিনিয়োগ এবং ওই প্রতিষ্ঠানে 10 জনের কর্মসংস্থান তৈরির শর্তে নাগরিকত্বের আবেদন করতে পারেন। তবে এর জন্য তাকে অন্তত 5 বছর ব্যবসা পরিচালনা করতে হবে।
2019 সালে ট্রাম্প প্রশাসন এই বিনিয়োগের ন্যূনতম পরিমাণ বাড়িয়ে $1.8 বিলিয়ন নির্ধারণ করেন। তবে 2021 সালে একজন ফেডারেল বিচারক এই আদেশ বাতিল করেন। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার EB-5 প্রোগ্রামকে অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ অভিহিত করে বলেন, প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাচ্ছেন।